প্রতিদিন খবরে এবং খবরের বাইরে সোশ্যাল মিডিয়াতে যেসব খবর ঘুরে বেড়ায় তার মধ্যে সবচেয়ে নির্মম খবর হচ্ছে নিরীহ, নিপীড়িত, নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন মিছিল থেকে গুম হয়ে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ, জ্বলন্ত উদাহরণ হচ্ছে তুরাগ নদীর পাড়ে তাদের লাশ পাওয়া যাচ্ছে। ওই রোডে কেন্দ্র করে আওয়ামী লীগের মিছিল হয়েছিল। সেই মিছিলে ৭ জন গুম হয়। ৩-৪ জনের লাশ নদীতে পাওয়া গেছে। অর্ধ পচা গলিত লাশ। কিন্তু বাকি আরো কয়েকজন গুম অবস্থায় আছে বা তাদের লাশ পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। এরকম ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা কিন্তু প্রত্যেকটা জেলায় ঘটছে। প্রত্যেকটা জেলায় প্রতিদিন হিসেব করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে এবং বিশেষ বিশেষ কিছু প্রগতিশীল ব্যক্তিদেরকে, হিন্দু ব্যক্তিদেরকে গুম করা হচ্ছে। এই যে গুম খুন বলা হয়েছিল যে ১৫ বছরে বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রচুর গুম খুন হয়েছে, তখন কিন্তু আমরা কারো সোশ্যাল মিডিয়াতে বা বিএনপি নেতাকর্মীদের আইডিতে কোথাও এত উত্তেজনামূলক কোনো পোস্ট বা প্রমাণ সহ লাশের ছবি সহ কিচ্ছু দেখি নাই আমরা। কিন্তু যখন আওয়ামী লীগ সরকারের পতন করা হলো তখনই আবিষ্কার হলো তাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুন। কিন্তু পাশাপাশি আমি দেখছি অল্টারনেটিভ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুম খুনের শিকার হচ্ছে এবং প্রতিদিন তাদের প্রমাণ সহ, পরিবারের বক্তব্য সহ, তাদের লাশ সহ পাওয়া যাচ্ছে এবং তাদের অ্যাক্টিভিটিসও দেখা যাচ্ছে যে নিখোঁজ হওয়ার আগ দিন পর্যন্ত তাদের অ্যাক্টিভিটিস ছিল সক্রিয়ভাবে। তার মানে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদের হত্যা হচ্ছে বা হারিয়ে যাচ্ছে তারা জীবন্ত মানুষ ছিল। আর বিএনপি নেতাকর্মীরা যাদের কথা বলা হয়েছে তারা ২০০-র উপরে নাকি এখনো নিখোঁজ, কিন্তু তাদের পরিবারের কোনো বক্তব্য নেই, তাদের অ্যাক্টিভিটিস এর কোনো ছবি, নাম, ঠিকানা নেই। এখনো পর্যন্ত আমরা জানি না তারা কারা। সবটাই মনে হচ্ছে এআই দিয়ে সংগঠিত একটি গল্প। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম খুনের রহস্য কি? তারা মিছিলের সময় আসলে তাদের ভিতরে কি কোনো শত্রুপক্ষ লুকিয়ে থাকে? মানে ঘাপটি মেরে থাকে যেভাবে ১৫ বছর শিবির ছিল ঘাপটি মেরে, সেইভাবে কি তাদের মিছিলে তাদের সঙ্গে বা তাদের অ্যাক্টিভিটিস জেনে যায়? সবকিছুতেই কি তাদের গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে যাচ্ছে? না হলে তাদেরকে একসাথে মিছিলে তো একসাথে অনেক মানুষ থাকে। সেখান থেকে কিভাবে আলাদা করে ৭ জন, ৮ জন, ১০ জনকে বিচ্ছিন্ন করে ফেলে, গুম করে ফেলে, খুন করে ফেলে। এটা আসলে একটা রহস্যজনক ব্যাপার। এই বিষয়টাতে আপনার কি মনে হয় যে আসলে কি হচ্ছে? জি, আর তাদের এখন মানে কতটা সতর্ক হওয়া উচিত এই বিষয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বিষয়টা আপনি লাইভে নিয়ে আসার জন্য। তো প্রথমে আপনাকে সহ আপনার সকল দর্শক যারা আমাদেরকে শুনছেন এবং আগামীতে শুনবেন, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে মানে আওয়ামী লীগ তথা তার বাত্তি প্রতিম সংগঠনগুলোর নেতা নেত্রী শুভাকাঙ্ক্ষী তারা অপারেশন ডেভিল হান্ট নামে একবার না দুইবার এই ২০২৪ সালে এই অপারেশনটা চালিয়েছে। আজ পর্যন্ত তারা অসংখ্য নেতা কর্মীকে শুধু জেলে কারাবন্দী করে রেখেছে। আমি আপনাকে বিগত সময় একটা পরিসংখ্যান দিয়েছিলাম যে প্রত্যেকটা উপজেলাতে যদি ২ জন করে লোক মারে তাহলে বাংলাদেশে ৬৪টি উপজেলা ডিস্ট্রিক্ট আর ৪৯০টা উপজেলা। যদি ডিস্ট্রিক্ট হিসাব করেন উপজেলা বাদ দিই তাহলে কি ১২৮ জন শুধু ডিস্ট্রিক্টের মাধ্যমে মানে ডিস্ট্রিক্ট লেভেলে ১২৮ জন লোক মারছে প্রতিদিন। মানে এটা কিন্তু বাস্তব চিত্র, বাস্তব ঘটনা। অসংখ্য মানুষের মৃত্যুর খবর কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কোনো গণমাধ্যম আসে না। যদি সে আওয়ামী লীগের সাথে তৃণমূল বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকে। আপনি জানেন যে বিগত সময় ২০২৪ সালে বাংলাদেশের একটি নদীমাতৃক দেশ, এই নদীগুলো হয়েছিল ডাম্পিং স্টেশন। কাদের ডাম্পিং স্টেশন? আওয়ামী লীগদের নেতা এবং তৃণমূলের মানুষদের হত্যার জন্য ডাম্পিং স্টেশন। সেটা কিন্তু ইতিহাস ২০২৪ সালে নতুন করে অধ্যায়িত হয়েছে, আপনারা জানেন। আর সেই ধারাবাহিকতাটা বর্তমানে বিএনপির সরকার তথা তারেক জিয়া উনি অব্যাহত রেখেছেন। কারণ আপনারা জানেন যে শিলং সালাউদ্দিন উনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় উনি একটি নাটক করেছিলেন যে গুম হওয়া নাটক। মানে বাংলাদেশ থেকে গুম হয়ে উনি শিলংও চলে যান।
মূলত এই নাটকগুলো ওরা নিজেরা নিজেরা সাজিয়েছিলেন যে আগামীতে বাংলাদেশের অবস্থা বা রাজনৈতিক যে প্রেক্ষাপট, আমরা এই ধান্দাবাদীর রাজনীতি আমাদেরকে আর বাংলাদেশের মাটিতে কি আমরা করতে পারবো না, বিধায় তারা নিজেরা নিজেকে গুম করেছে এবং তারা পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। ইলিয়াস আলীকে কিন্তু পক্ষান্তরে ওরাই নিজেরাই গুম করেছেন। এই যে গুমের রাজনীতিটা, এটা কিন্তু বিএনপি সরকার এটা প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। মানে আজকে যারা বলছে যে বিগত সময় 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট আগ পর্যন্ত যারা গুম হয়েছিলেন, খুন হয়েছিলেন, মানে আমি বারবার বলি অসংখ্য মানুষ, কেন আপনারা জনতা শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে গুম খুনের কেস করছেন না? কতটা কেস গুম খুনের কেস আসছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেখাইতে পারবেন? সবগুলো মামলা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার মামলা, শুধু জুলাই আন্দোলনকারী হত্যার মামলা। এই তো এত গুম, এত খুন। এখন বাংলাদেশের প্রত্যেকটা নদী, নালা, হাল, ডোবা, পুকুর, প্রত্যেক জায়গাতে দেখবেন যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত লোকগুলোর হয়তো হাত কাটা, গলা কাটা, পা কাটা, মাথা বিচ্ছিন্ন দেহ দেহ থেকে এই ধরনের অর্ধগলিত লাশগুলো আপনি খবর নিয়ে দেখেন। হয়তো সে আওয়ামী লীগের সাপোর্টার ছিল, বা তৃণমূলের নেতা ছিল, বা একজন কর্মী ছিল, বা একজন আগামীতে আওয়ামী লীগের একজন দক্ষ লিডার হবে। মানে সেই মানে সম্ভাবনা লোকগুলোকে তারা পরিকল্পিত হবে। আপনি যেরকম 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত জামাত শিবির বাংলাদেশ আওয়ামী লীগকে গ্রাস করে রেখেছিল, আজও সেই জামাত শিবির স্পাই, যেটাকে আমরা বলি স্পাই, স্পাই এখনো আজ আওয়ামী লীগকে ছাড়তে পারেনি। তারা জানে যে আওয়ামী লীগ ফিনিক্স পাখির দল, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে তাদের কার্যক্রম আবার সচল হয়ে যেতে পারে। তারা আগে থেকেই মানে মানুষরূপী ছদ্মবেশে তারা এই যে তৃণমূলের মানুষগুলো টার্গেট করে, মানে একেবারে প্রত্যন্ত অঞ্চল সহ আওয়ামী লীগকে মুক্ত করার চেষ্টা পাইতারা তারা করছে। এই হচ্ছে যে আপনি জানেন যে প্রত্যেকটা মিছিল থেকে 2, 4, 5 জন 10 জনকে তারা গ্রেফতার করছে, খুন করছে। এমনকি ডিবি হেফাজতে নিয়ে একজন প্রজাতন্ত্রের কর্মী, একজন প্রজাতন্ত্রের গোলাম, পুলিশ বা র্যাব, সেনাবাহিনী বা অন্যান্য জাতীয় শৃঙ্খলা বাহিনী, তারা কোনো সরকারের গোলাম না, তারা প্রজাতন্ত্রের, তারা মানুষের গোলাম। বিএনপি সরকার বিগত 16 বছর যাবত তারা বলেছিল আপনারা পুলিশ, আনসার, বিডিবি এবং র্যাব কে বিসর্জন করে আপনারা মাঠে নামুন। তো আজকে আমরা দেখতে পাই তারা বলে যে আওয়ামী লীগ একটি জঙ্গি মানে সংগঠন, যেখানে তাদেরকে মোকাবেলার জন্য আজকে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা মাঠে প্রণয়ন করেছেন, ডিপ্লয় করেছেন। আগামীতে জানি না তারা সেনাবাহিনীর মাধ্যমে কি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে, না জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে তারা নিয়ে আসবে। হয়তো এটা একটা সম্ভাবনা দেখা দিতে পারে, কারণ আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এবং বাংলাদেশকে মুক্ত করার যেই ব্লু প্রিন্ট বাংলাদেশ আওয়ামী লীগ প্রকাশ করেছে, ইনশাআল্লাহ আজ নয় কাল তারা এক নয় একাধিক ভাবে যতই চক্রান্ত করুক, আর যতই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা নেত্রীকে মৃত্যু তারা হত্যা করুক, বা তারা যতই তাদের সাথে অন্যায় করুক, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কখনো এক পায়ে পিছু পিছু হবে না। কিন্তু এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, গুপ্তচর থেকে মুক্ত হবে কিভাবে? না হলে তো এই গুম খুন ঠেকানো যাবে না। গুপ্তচর থেকে মুক্ত হওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত দল বাংলাদেশের সভানেত্রী জনতা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং আমাদের যে একেবারে ওয়ার্ড পর্যায়ে যে কমিটিগুলোকে স্বচ্ছ করা না হবে, ততদিন পর্যন্ত এই গুপ্তগুলো আওয়ামী লীগের দলের ভিতর থাকবেই। এখানে একটু সময় লাগবে, এই কিন্তু সময় যদি তারা ক্লিন তো করে মিছিল করছে, আমার মনে হয় মিছিলের ভিতরেই গুপ্তচর গুলো ঢুকে থাকে এবং তাদেরকে এখানে বিভিন্ন কৌশলে আলাদা করে নিয়ে, কৌশলে আপনজন সেজে কৌশল করে আলাদা করে বিচ্ছিন্ন করে তাদেরকে হত্যার পরিকল্পনা সফল করে। এবং এই যে এখানে যে পুলিশের পোশাক পরে যারা আজকে হত্যা করছে, তরতাজা মানুষগুলোকে অ্যারেস্ট করছে, তারপর তারা অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে, তাদের আসলে কি গতি হতে পারে? তারা কি ভবিষ্যতে মানে সরকার পরিবর্তন হলে তারা কি আসলে বহাল থাকবে, না নিজে নিজেই পালিয়ে যাবে? কি মনে হয়?
আমি এই সম্পর্কে আমি বলছি যে একজন প্রজাতন্ত্রের কর্মচারী 2024 সালে 5 আগস্টের আগে যেরকম দেশকে শান্ত রাখার জন্য, আজ কিন্তু প্রমাণিত যে 2024 সালে 5 আগস্টের আগে একটা সুপার পাওয়ার দেশ যারা বাংলাদেশে অর্থ বিনিয়োগ করেছেন শুধু বাংলাদেশের গভর্নমেন্ট রিজিম পরিবর্তনের জন্য, তারা কিন্তু আজকে যেহেতু জুলাইয়ের যে আর্তনাদ বা জুলাইয়ের যে আদর্শ বাস্তবায়ন না হওয়ার কারণে তারা আজকে অর্থ ফিরে চাচ্ছে। আপনি জিনিসটা বুঝতে হবে যে বদিউল আজকে আলম মজুমদার। প্রকাশ্যে প্রকাশ্যে দেখলাম বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টরা এই বিষয়ে আলোচনা করছে যে জুলাইতের মানে প্রস্তাব বাস্তবায়ন না করলে আমেরিকার যে ইনভেস্ট করা পয়সা সেটা ফেরত দিতে দাবি করেছে। জি, এটা কতটুকু সত্য? আমি আপনাকে সেই কথাটা বলছি, যেটা সত্য বলতে কি যে যারা এই টাকাগুলো নিয়েছে তাদের নিজস্ব মুখের বয়ান যে আজকে যদি জুলাইয়ের চেতনা বাস্তবায়িত না হয় তাহলে আমেরিকা যে অর্থ বিনিয়োগ করেছে সেই অর্থ তাদেরকে ফেরত দিতে হবে। এটা বদিউল আলম মজুমদারের কথা, স্বীকৃতি। মানে তাহলে বর্তমান সরকার যে চীনের দিকে ঝুঁকছে বেশি, এইটা তো আমেরিকার পছন্দ নাও হতে পারে। তাহলে কি আমি বিএনপি আপনাকে ক্ষমতা আমি ধরে রাখতে পারবে আমি আপনাকে এত বড় আমি ব্যাপারটা একটু চিনে ডিপ স্টেটের চিনি ব্যাপারটা সাথে একটু বিরোধিতা করে? না, আমি চিনি ব্যাপারটা একটু পরে আসছি। আমি আপনাকে পুলিশের ব্যাপারটা বলছি। জি। 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত যে সকল পুলিশ কর্মকর্তা দায়িত্ববান দেশপ্রেমিক, আপনারা জানেন সাকলান মুস্তাক, ওকে বরখাস্ত করা হয়েছে। এরকম অসংখ্য পুলিশ কর্মকর্তাকে তারা হত্যা করেছে এবং যাদের মনোবল দৃঢ় ছিল তাদেরকে তারা কি মানে বাধ্য করেছে অবসরের জন্য। তারা 2009 সালের আগে বিএনপি পন্থী যে সকল পুলিশ কর্মকর্তা তারা বিভিন্ন অপকর্মের জন্য তারা পদচ্যুত হয়েছিল, তাদেরকে তারা পুনরায় পুলিশে অ্যাপয়েন্ট করেছে। এই সকল পুলিশ কর্মকর্তা কতদিন তারা এই দেশকে পরিচালনা করতে পারে সেটা আমি জানি না। মানে 2024 সালে 5 আগস্টে যেরকম 3260 জন পুলিশকে তারা হত্যা করেছিল পরিকল্পিতভাবে, আগামীতে আমি বলতে চাই যদি আপনাদের সাথে সেই ধরনের কোনো ঘটনা ঘটে, আল্লাহ না করুক, কোন একটা মৃত্যু আমি আকাঙ্ক্ষা করি না, কিন্তু সেটা কিন্তু যদি জনতা সে কাজটা করে ফেলে সেটার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। কারণ আপনার আজকে একটা পরিকল্পিতভাবে দেশকে মানে ধ্বংস করে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নেত্রী তৃণমূলের মানুষদেরকে যেভাবে আপনারা শোধন করছেন, এই শোধনের দায়িত্ব কিন্তু পুলিশ আপনারা যেখানে থাকেন সেখান থেকে আপনাদের দায়িত্বটা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। তার জন্য আপনারা প্রস্তুত থাকেন। আমি এখনো বলছি যে 1971 সালের যে রাজারবাগ পুলিশ লাইনে সর্বপ্রথম পুলিশরা বাংলাদেশের যুদ্ধের জন্য তারা প্রস্তুত হয়েছিল, আজকে সেই পুলিশ গণতন্ত্রের চাকর হয়ে সেই গণতন্ত্র মানুষের উপর তারা নির্মমভাবে মানুষগুলোকে হত্যা করেছে, মানুষগুলোকে গ্রেফতার করেছে। মূলত যারা সন্ত্রাসী ছিল, যারা জঙ্গি ছিল তাদেরকে জেল থেকে মুক্ত করা হয়েছে এবং সাধারণ তৃণমূলের মানুষ, শান্তিপ্রিয় মানুষগুলোকে তারা আজকে হত্যা করছে এবং জেলের মধ্যে তারা বিভিন্ন রকমের টর্চার টাফালিং করতেছে। কিন্তু এই জিনিসগুলো, এই কাজগুলো আগামী দিনের জন্য, আগামী রাজনীতির জন্য, আগামী দিন দেশের আপনার নির্মাণের জন্য। দর্শকদের উদ্দেশ্যে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা 8-9 বছর একটা শিশু বাচ্চাকে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আমরা একটা ভিডিওতে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, চারপাশে 4টা পুলিশ জনগণের মাঝখানে তাকে টেনে ছিঁড়ে ফেলার অবস্থা করছে। একজন মাথা টানতেছে, একজন কান টানতেছে, 2জন হাত টানতেছে। একটা 8-9 বছরের ছেলেকে পুলিশের হাতে আমরা নির্যাতিত হতে দেখলাম। সাধারণ মানুষের হাতে দেখলেও সেটা একটা ভিন্ন প্রতিহিংসার বিষয় ছিল। পুলিশের পোশাক পরে এমন অমানবিক কাজ প্রকাশ্যে করছে, এইটা আজকে আমাদের জন্য বা আমাদের দেশের জনগণের জন্য যতটা না ভয়ঙ্কর, তার চেয়ে বেশি ভয়ঙ্কর কি তাদের হবে না যারা এই সরকার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এবং অন্যায়কে করার জন্য তাদেরকে হালাল পন্থা ব্যবহার করার জন্য সুযোগ করে দিচ্ছে? জি, আপনাকে এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই কথা আবারও মনে করে দিই বাংলাদেশ পুলিশকে যে 1971 সালে পাকিস্তানি যেই হানাদার বাহিনী ছিল, এখানে পুলিশ, আর্মি, পাকিস্তানি সৈন্য, মানে অসংখ্য সৈন্য ছিল। তারা বাংলাদেশের নিরীহ মানুষের, নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে গণভাবে হত্যা করেছিল। সেই গণহত্যা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। একটা কথা মনে রাখবেন আমাদের প্রাণপ্রিয় দেশপ্রেমিক পুলিশ ভাইরা,
আপনারা যা আজকে এই আওয়ামী লীগ নিধনের কাজে জড়িত, আগামী দিনে কিন্তু আপনাদের বিচার এই গণতান্ত্রিক দেশে, বঙ্গবন্ধুর দেশে আপনাদের কিন্তু মুক্তির কোনো পথ নেই। যারা আওয়ামী লীগ এই যে নিধনের পর যারা দায় মুক্তি দিয়েছে, তাদেরও মনে হয় আগামী দিনে এই দেশে তাদের অস্তিত্ব থাকবে কিনা সেটা জনগণ ডিসাইড করবে। ধন্যবাদ। আহ, বর্তমান সময়ে আমরা মানে আজকে আমি একটা ভিডিও দেখে খুবই হতাশ যে রাজশাহীতে নতুন করে কয়েক হাজার সেনাবাহিনী তাদেরকে চাকরিতে নিযুক্ত, মানে নতুন নেওয়া হয়েছে তাদেরকে। সেনাবাহিনীতে যুক্ত হয়ে তাদেরকে স্লোগান দেওয়ানো হচ্ছে নারায়ে তকবীর, অথচ পূর্বে তারা কি স্লোগান দিত? পূর্বের স্লোগানগুলি ছিল জয় বাংলা এবং দেশের পক্ষে, মানে দেশ নিয়েছিল। আর এই মুহূর্তে তারা নাকি নারায়ে তকবীর বলে স্লোগান দিচ্ছে। এই নারায়ে তকবীর দেশকে কি দিবে? এই স্লোগান মানে দেশের জন্য কি বয়ে নিয়ে আসবে? আর এই আমি সেনাবাহিনীর মুখে এটা কিভাবে মানানসই? তার আমি মানে একটা আমাদেরকে কথা, মানে ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে এটা আর বাংলাদেশ নাই। আমরা তো সেই 2 বছর ধরেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চরিত্র সম্পূর্ণ পাল্টে দেওয়া হয়েছে এবং পাকিস্তানপন্থী করা হয়েছে। তাহলে কি ঘোষণা দেওয়াটাই শুধু বাকি যে এটা সেই পূর্বের সেই পাকিস্তান? আমি বাংলাদেশ আপনাকে কখনো ছিল না? বাংলাদেশের 53-54 বছর ইতিহাস শেষ, ক্লোজ চ্যাপ্টার। বাংলাদেশ সৃষ্টির যে প্রথম যে স্লোগানটা ছিল জয় বাংলা, এখানে জয় বাংলা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত স্লোগান নয়, এটা রাষ্ট্রীয় স্লোগান। এখানে যদি সেনাবাহিনী মনে করে যে তারা জয় বাংলার পরিবর্তে জয় বাংলা মানে আল্লাহ, বাংলাদেশের স্লোগান। তারা তো বাংলাদেশ জি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে রাষ্ট্রীয় চায় না। রাষ্ট্রীয় স্লোগান, রাষ্ট্রীয় স্লোগান, কোনো রাজনৈতিক দলের রাষ্ট্রীয় মানে তাদের ব্যক্তিগত স্লোগান নয়। এখানে আমি বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী তারা বাংলাদেশ রাষ্ট্রের জন্য কাজ করে। এখন যদি তারা রাষ্ট্রকে মুসলমান বানায় ফেলে, রাষ্ট্রকে যদি মুসলমান বানায় পড়ে, তাহলে এখানে তাদের ধর্ম অন্ধত ছাড়া আর কিছু নেই। কারণ একটা রাষ্ট্রের মধ্যে যেখানে হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষগুলো বসবাস করে, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। কারণ রাষ্ট্রের ধর্ম থাকলেই রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ হিসেবে মুসলমান রয়েছি, এতে আমাদের যে ধর্ম পালনের কোনো আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের তো আমাদের ধর্ম পালনের কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না। তাই না? এখানে রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা আল্লাহ আকবর স্লোগান দিতে হবে। মানে আল্লাহ আকবর স্লোগান, এটা তো ধ্বনি তো মানে দিবেন আপনার দেবেন না, কিন্তু কেন যায় দিবেন আসে না পৃথিবীর মতো একটা সর্ষে দানার ভূপৃষ্ঠ থেকে কেউ আল্লাহর জন্য বীরত্বের স্লোগান দিচ্ছে কিনা, তাও রাষ্ট্রের না রাজনীতিকে কেন্দ্র এখানে। করে। আল্লাহ কিন্তু দায় আসে না তো এই বিষয়। আল্লাহ তো না আরো অনেক এখানে কাজ আছে, আরো অনেক এখানে সৃষ্টি জঙ্গি আছে। তাৎ- না এখানে জঙ্গি তৎপরতার জন্য আল্লাহকে বা ব্যবহার তাদের করা ওই হচ্ছে জিহাদি, তাদের অবৈধ কাজকে বৈধ করার জন্য। তারা আল্লাহর নাম ব্যবহার করছে, এটাই সবচেয়ে বড় অপরাধ। মানে আমি আপনাকে যে বলছি যে পাকিস্তানে আছে আসিফ মানে মানে ফিল্ম ফিল্ম মার্শাল আসিফ আসিফ মনির, আর বাংলাদেশের ফিল্ম মার্শাল হচ্ছে যে আমাদের জঙ্গি পিতা ডক্টর আলহাজ মোহাম্মদ মাওলানা লাগাইতে হবে তার সাথে যে হযরত ওয়াকার সাহেব। তো উনি আবার মানে ফিল্ম মার্শাল হয়ে যাবেন সম্ভবত আগামী কিছুদিনের মধ্যে। তো উনি যেহেতু এই বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব রয়েছেন, তো উনি আইএসআই পন্থী বানাবেন এটা স্বাভাবিক। কারণ উনি তিনি নিজেও একজন ঘোষণা আইএসআই পন্থী। করেছেন, হজ করে এসে বলেছেন বাংলাদেশকে ধর্মীয় অনুভূতিতে জাগ্রত করবে। না ধর্মীয় দেখেন, ধর্ম এমন একটা জিনিস, ধর্ম ধর্ম জিনিসটা না, ধর্ম রাষ্ট্রের কোনো, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভয়, আল্লাহ ভীরু দরকার আছে। কিন্তু দেশ মাকে পায়ের নিচে রেখে তার ইতিহাসকে অস্বীকার করে, তার চেতনাকে অস্বীকার করে, তার আত্মত্যাগকে অস্বীকার করে, তার সংস্কৃতিকে মুছে দিয়ে লাথি মেরে, এটা কোন আল্লাহর বাণী? আমাদের এখানে 2জন এখানে কমেন্ট করেছে, সম্মানিত দর্শক। একজন বলছেন যে নারায়ে তকবীর বললে কি পাকিস্তান হয়ে যায়? আরেকজন বললেন যে আমরা কি নারায়ে তকবীর বলতে পারবো না? এই 2জনের প্রশ্নের উত্তরটা খুব সংক্ষেপে যদি আপনি দেন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে দর্শক, আমার শুভাকাঙ্ক্ষী দর্শক যারা প্রশ্ন করেছেন, নারীয় তাকবীর এটা ইসলামিক স্লোগান। এই স্লোগানটা আপনি যদি কোনো রাষ্ট্রের মানে রাষ্ট্র মানে কনস্টিটিউতে থাকে যে আপনি ওই ইসলামিক স্লোগানটা দিয়ে আপনি রাষ্ট্রকে স্বাধীন করেছেন, বা ওই রাষ্ট্র মানে যাত্রা শুরুতে ওই স্লোগানটাই ছিল, তাই এটা কোনো দোষের কিছু না। আমাদের রাষ্ট্রটা যখন মূলত সৃষ্টি হয় তখন তো আমাদের রাষ্ট্রীয় স্লোগান ছিল জয় বাংলা। এখানে আপনি একটা রাষ্ট্রীয় স্লোগানকে যদি অপমান করেন বা অবদস্থ করেন,
এখানে আল্লাহ আপনার থেকে মানে আল্লাহু আকবার ধ্বনিতে এটা আল্লাহ মানে আপনার থেকে আশা করেন, কারণ আপনি ততক্ষণ পর্যন্ত মানে পূর্ণ ইমানদার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অন্য মানে অন্য মানুষের অধিকার নিয়ে আপনি সচেতন না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা আপনার আর অপর ভাই নিরাপদ না থাকে। আপনি যদি আল্লাহ আকবার ধ্বনিতে যে জঙ্গিপনা করেন, আপনি যদি আল্লাহ আকবার ধ্বনিতে মানুষকে হত্যা করেন, তাহলে আপনি তো আল্লাহকে ব্যবহার আমরা করছেন। আপনি জুলাইয়ের তো 3 তারিখের পর 4 এবং 5 তারিখ দেখেছি নারায়ে তাকবীর ঘোষণা দিয়ে মানুষদেরকে নির্বিচারে মব করে হত্যা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। ওই ভিডিও তারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে। এইটা কোন নীতি? এইটা কোন আল্লাহর নীতি যে এইভাবে ভয়ঙ্কর ভাবে মানবিকতার বিপর্যয় ঘটাবে এই স্লোগানের মাধ্যমে? এটা সত্যিই কি আল্লাহর জন্য দেওয়া হয় নাকি বিশেষ না, কোনো এটা তো রাজনৈতিক ক্ষমতার উদ্দেশ্যে দেওয়া হয়? এটাই হচ্ছে সবচেয়ে বড় ফেক্ট। এখানে তো যারা ধর্ম অন্ধ পুরুষ রয়েছে মানে মানুষ রয়েছে, তাদেরকে ব্যবহার করা, মানে এখানে মূলত মানে আল্লাহ পাক রাসূলকে কখনো অর্ডার করেননি যে আপনি আল্লাহ আকবার ধ্বনিতে সকল কাফিরদেরকে আপনি হত্যা করুন।